ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে আর জামাতের ওরা কয়দিন আছে সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা দোয়া করেন আপা। বাংলাদেশকে নিয়ে ওয়াকার কি করতে চায় সেটার একটা ইঙ্গিত পাইছি। বাংলাদেশ কলে ওই পথেই যাইতেছে। আজকের এপিসোড শেষ হলে বুঝতে পারবেন যে বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে। এই যে টাকায় যে সিনিমিনি খেলে এটা বুঝাই দিব শেখ হাসিনা। টাকায় সিনিমিনি খেলে এটা আমি কেমনে কিনলে কইলাম। এই যে জয় কিন্তু অলরেডি শুরু করে দিছে। ওই দুর্গারে যেমনে করে ডুবাইবো এই সরকার এমনি করে ডুবানোর চিন্তা ভাবনা শেখ হাসিনা করতেছে। ওই দুর্গার সাথে সাথে দেখেন এই বিপ্লবী সরকার কইতাছি, এই বিপ্লবী সরকার কেমনে ডুবাই দিতে হয় শেখ হাসিনা খুব ভালো জানে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়া নিয়ে মন্তব্য করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি গণমাধ্যমে খবর বেরোয় ভারত ছাড়া নিয়ে শেখ হাসিনা চাপে রয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এবং জামাত একে অন্যের প্রতিদ্বন্দ্বী হবে না। বিএনপি বা জামাতের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী দল হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে রাজনৈতিক দলটা সামনে আসবে সেটা। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সবকিছু দাও, বলো যে 1 মাসের শীত চায় না। ঠিক আছে। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি। জি আপা। আর্মিদের করে দিছি। এই পর্যন্ত যে পর্যন্ত সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে আর জামাতের ওরা কয়দিন আছে সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস থেকে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। কোন দিকে যে যাবো আপা আসলে নিজেদেরই করতে হবে, যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। আমি চিনি। জি আপা। যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ যাবো, যে গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা জি গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি বাংলাদেশে, কারণ কালকেই প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফ সবাইকে রিপোর্ট আইজিপি ডেকে এমএস বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি আর ভবিষ্যতে এমপি হতে পারে। জি আপা। তারা তাদের আত্মীয় স্বজন, প্লাস যারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোমরা কত করবে সেটাই তো কথা। এই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়। কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা। একটু পাকা কথা এখন বলার সময় না। সরি আপা। এখন যার নাম দেবো তাকে সবাই আগে অ্যারেস্ট করবে আর তার নামে সবাই আগে মামলা দেবে। জি আপা। আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছেন এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি এবং আমাদের ফেসবুকে ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা। আমার অনেক নাম দিতে বলো। হ্যাঁ, শেখ সালিমের নাম দিয়ে দাও, সে চালাক না। উনি কিভাবে, উনি তো মানে আমাদের কে চালাবে? আপনি যারে বলবেন। আমি যারে বললে তো হবে না, তোমাদের এই বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা। এখনই যার নাম দেবা তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি সাজার খান, হ্যাঁ সাজার খান নামছে, তাকে অ্যারেস্ট করছে। জি আপা। বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনে বলে তো লাভ নাই। জি আপা। এটা নরমাল, আমাদের তো নরমাল রাজনীতি করতে দেবে না। জি আপা। ওই ওসিতে কলার ধরছে, ওসিদের নাম কি, ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। ঠিক আছে আপা। আপা যদি সুযোগ থাকে আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে।
সবকিছু দাও, বললো যে 1 মাসের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, জি আপা। আর্মিদের করে দিছি, জি। এই পর্যন্ত যে পর্যন্ত সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা। সামনে 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস থেকে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো। আপা। আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা। এবার গুনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি। আমি গত 2001 কিছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলিনি, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আজকের এপিসোড শেষ হলে বুঝতে পারবেন যে বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে। সেই সরকারের প্রেসিডেন্ট হয়তো প্রফেসর ইউনূসই থাকবে। এতে ওয়েস্ট খুশি, মানে পশ্চিম খুশি, ইন্ডিয়া খুশি, আমেরিকা খুশি, ইউরোপ খুশি, আওয়ামী লীগও খুশি, বাঙ্গু এলিটেরাও খুশি থাকবে। কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে যারা ছিলাম, তাদের আরেকটা দুর্বিষহ ভবিষ্যৎ লড়াইয়ের জন্য তৈরি হইতে হবে। কেন আমার মনে হচ্ছে বাংলাদেশে সিসির মতো শাসনের বিপদ আছে, সেটা আমি 5টা অংশে ব্যাখ্যা করব আজকের এপিসোডে। আমাদের লক্ষ্য হবে সিসির মতো শাসনের সম্ভাবনাকে রুখে দেওয়া। রাজনৈতিক দলগুলোর উচিত এই বিপদ সম্পর্কে ওয়াকিবহাল থাকা, এবং সেনা প্রধানেরও জানা উচিত আমরা সজাগ আছি, চেতন আছি, হবার লয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার করে মনে হইল যে 36 জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি 1/11 ধাঁচের সরকার বলে মনে করছেন। এই ভদ্রলোক নিজের আর এক জেনারেল মঈন ভাবছেন। তা না হইলে একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন সাহসে কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন? সরকারি কর্মচারী হিসেবে উনার তো প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা, ঠিক কিনা? রাষ্ট্র, রাজনীতি এবং দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, পুলিশের আইজিবি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান অথবা প্রধান বিচারপতি কি প্রকাশ্যে গণমাধ্যমে বিবৃতি সাক্ষাৎকার দিতে পারবেন? পারবেন না। উনি কেমনে দিলেন? কোন অধিকারে? কোন হেডমে? হাতে অস্ত্র আছে আর তলে সৈনিক আছে। সেই জন্য ফ্যাসিবাদের অবসানের পরে গণতন্ত্র ফিরে আসলে বলে কি সরকারের শীর্ষ কর্মকর্তারাও স্বাধীন হয়ে গেলেন? চাকরিবিধির সকল শর্ত লঙ্ঘন করিয়া, নিয়ম নীতি ভাঙ্গা তারা কি দেশে অরাজকতার সৃষ্টি করবেন? এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা দেখতেছি ওই দিকেই আগাইতেছে। বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই, মাশাআল্লাহ। খুনি হাসিনার ফুফাতো বোনকে বিয়ে করছিলেন ওয়াকার, জেনারেল ওয়াকার। স্ত্রীকে অনুসরণ করিয়া সেনা প্রধান পতিত হাসিনাকে বড় আপা বইলা ডাকতেন আর কি, এখনো ডাকেন। হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনাপ্রধান হয়েছেন। এটা জানা কথা, আমরা সবাই জানি, তাই না? এটা একটা খারাপ নজির, যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌরব গাথা। ভুললে কিভাবে চলবে? খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই এই সেনা কর্মকর্তা ওয়াকার গত 15 বছর যাবত একে একে সবগুলা লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম করে সেনাপ্রধান হয়েছেন, ঠিক কিনা ওয়াকার সাহেব? কথা সত্য। এই পদ পরিক্রমায় তিনি সবসময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন। এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করেছেন? হ্যাঁ, ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলেমিশে থাকিছেন এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালাই গেছেন। রাজনৈতিকভাবে ফ্যাসিজমের পক্ষে 15 বছর যাবত ব্যবহৃত সেনা কর্মকর্তা 36 জুলাই ছাত্র জনতার গণবিস্ফোরণের আগের এবং পরের অভিন্ন সেনাপ্রধান, তাই তো? নাটকীয়ভাবে কি বদলে যেতে পারেন? পারেন না। বলেন দেখি, আজ রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর মতলববাজি তত্ত্বের এই প্রবক্তা ভয়ঙ্কর স্বৈরাচারিণী খুনি হাসিনা 15 বছরের দুঃশাসন আমলে কখনো কি একবারের জন্য কোথাও এমন কিছু কইছেন? তখন সারাক্ষণই ব্যস্ত ছিলেন ওই শাসন ব্যবস্থা অব্যাহত রাখার কুৎসিত ব্রতে। তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই। কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থিত গণরাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য? এর কারণ বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। ফ্যাসিজমের সকল সুযোগ সুবিধায় হৃষ্টপুষ্ট হওয়া এমন সকল ব্যক্তি প্রতি দুঃশাসনের অভিন্ন অংশ ছিলেন। এটা আমরা ভুলে যাই নাই। জীবদ্দশায় তারা কখনোই বদলাবে না এবং বাংলাদেশে বসে সারাক্ষণই তাদের প্রভু ইন্ডিয়ার স্বার্থ রক্ষার মরণ পর চেষ্টা চালাই যাবে। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।